ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে, তারা কিন্তু একে অপরের প্রতিবেশী না। Operation Rising Lion. তাদের দূরত্ব কিন্তু অনেক। কিন্তু আপনি যদি দেখেন আপনার প্রতিবেশী আপনার দিকে পারমাণবিক বোমা নিয়ে বসে আছে, আবার আপনি দেখতেছেন আপনার প্রতিবেশী আপনার সীমান্তেই সেনা মোতায়েন করে রাখছে আপনাকে ধরার জন্য, তাহলে আপনি কি করবেন? এরকম কিন্তু অনেক সীমান্তই আছে যারা একে অপরের জানে দুশমন, যেমন কি পাকিস্তান আর ইন্ডিয়া। কিন্তু আপনি যদি দেখেন একই দেশের মানুষ, তাদের একই ভাষা, একই ইতিহাস, কিন্তু তারাই একে অপরের জানে দুশমন। তারা হচ্ছে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া। এই দুটো দেশই কিন্তু 1950 সাল থেকে এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের যুদ্ধ কিন্তু ঠিকই থামছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো শান্তি চুক্তি হয়নি, আজকে পর্যন্ত না। আর আজকে কিন্তু আমরা জানবো এই প্রতিটি শক্তির মাপকাঠি, সামরিক, অর্থনৈতিক, পারমাণবিক, সাইবার, কূটনৈতিক, এই সব কিছুতে কে এগিয়ে আছে, উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া? এবং উত্তর দেবো আজকে আপনাদেরকে সেই প্রশ্ন যেটা সবাই মনে করে কিন্তু মুখে বলতে ভয় পায়। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া দুটি কিন্তু একই দেশ, কিন্তু এই দুটি দেশ বিভক্ত হয়ে যায় 1950 সালের যুদ্ধের পর। এই দুটি দেশ বিভক্ত হওয়ার পরে কি হয়েছে? উত্তর কোরিয়া হয়ে গেছে গরিব আর দক্ষিণ কোরিয়া হয়ে গেছে ধনী। ব্যাস, গল্প শেষ। জিনিসটা কি এরকম? না, এরকম না। এই সরলীকরণটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক ভুল আমাদের জন্য, এবং এই ভুলের কারণেই কিন্তু পরিস্থিতি এতটা ভয়ঙ্কর। একটা জিনিস ধরেন, শক্তি মানেই কিন্তু শুধু আধুনিক যুদ্ধ বিমান না। উত্তর কোরিয়া কিন্তু 70 বছর ধরে শুধু একটা জিনিসই তৈরি করেছে, সেটা হচ্ছে হুমকি দেওয়ার ক্ষমতা, ঠেকিয়ে রাখার ক্ষমতা, আর প্রয়োজনে ধ্বংস করার মতন ক্ষমতা। এই কারণেই তারা কিন্তু ভয়াবহ রকমের দক্ষ হয়ে উঠেছে। তাহলে চলেন প্রতিটা ক্যাটাগরিতে আমরা একে একে দিই, এবং এই ভিডিওটা শেষ হলে আপনি বুঝতে পারবেন কেন সামরিক বিশ্লেষকরা কোরিয়ান যে উপদ্বীপ আছে এটাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটা বলে মনে করে থাকে। উত্তর কোরিয়ার কিন্তু 12,80,000-এর মতন অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে, যেটা পৃথিবীর 4th লার্জেস্ট আর্মির ভেতরে একটা। তার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সেনা মাত্র 4 লাখ। এত যে বড় একটা গ্যাপ, এই গ্যাপটাকে কিভাবে কভার দিচ্ছে? দক্ষিণ কোরিয়ার সাথে আছে পৃথিবীর ডন আমেরিকা। তার প্রায় 28,500-র বেশি সৈনিক মোতায়েন আছে এই দক্ষিণ কোরিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়ার কিন্তু আছে ইতিহাসের সব থেকে বেশি শক্তিশালী সামরিক জোটের সাথে চুক্তি রয়েছে। আপনি যদি এদের যে সরঞ্জাম আছে সেগুলোর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন দক্ষিণ কোরিয়া কিন্তু অনেক এগিয়ে। তাদের কাছে আছে কিন্তু K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক, যেটা পৃথিবীর সেরা 5টা ট্যাঙ্কারের মধ্যে একটা। তাদের কাছে আছে F-35 স্টেলথ ফাইটার বিমান, আধুনিক ডেস্ট্রয়ার, সাবমেরিন, সব কিন্তু এই দক্ষিণ কোরিয়ার কাছে আছে। উত্তর কোরিয়ার সরঞ্জাম কিন্তু মেজরিটি পার্সেন্টই সোভিয়েতের আমলে, যেটা মোটামুটি 60 থেকে 70-এর দশকের মাল। এদের যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ভিয়েতনামের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই সময় থেকে এখন পর্যন্ত চলে আসতেছে। সো বুঝতে পারতেছেন কে বেশি শক্তিশালী। উত্তর আর দক্ষিণ কোরিয়ার ভেতরে পারমাণবিক বোমা একমাত্র আছে কিন্তু উত্তর কোরিয়ার কাছে, আর এখানেই কিন্তু টোটাল যে সমীকরণ আছে সেটা বদলাই যায়। উত্তর কোরিয়া কিন্তু এই পর্যন্ত 6টা নিউক্লিয়ার টেস্ট চালাইছে, যেখানে 6টাতেই তারা কিন্তু সফল হয়েছে। গোয়েন্দা যেসব সংস্থা আছে তাদের কাছে থেকে যে সূত্র পাওয়া যায় যে উত্তর কোরিয়ার কাছে মোটামুটি 40 থেকে 60টার মতন পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর কেউ কেউ তো বলে এর থেকে বেশি রয়েছে। সো বুঝতে পারতেছেন একটা পারমাণবিক মানে কি, নর্থ কোরিয়া শেষ। আর এই কারণে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার সাথে পাঙ্গা নেয় না। এবার আসি ক্ষেপণাস্ত্রের দিক থেকে। উত্তর কোরিয়ার কাছে রয়েছে কিন্তু হোয়াসং 17, যেটার পরীক্ষিত পাল্লা হতেছে 15,000 কিলোমিটারের বেশি। এটা শুধুমাত্র সিওল না, শুধু টোকিও না, এই পাল্লায় কিন্তু পড়ে আমেরিকা, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, এমনকি নিউ ইয়র্ক। দক্ষিণ কোরিয়ার কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। কারণটাই হচ্ছে 70-এর দশকে মার্কিনরা চাপ দেয় তাদেরকে, তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে সেটাকে বন্ধ করতে। এর বিনিময়ে আমেরিকা বলেছে তোমাদেরকে আমাদের সাতান আশ্রয় দিলাম। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো যে উত্তর কোরিয়ার পুরো সামরিক কৌশলটাই কিন্তু এই পারমাণবিক ভয়ের উপর দাঁড়ায় রয়েছে। তারা দেখেছে যে সাদ্দাম হোসেন, তাছাড়া গাদ্দাফির যে পরিণতি হয়েছিল সেটাই। যখন তারা তাদের মরণাস্ত্র ছেড়ে দিয়েছিল তখনই কিন্তু তাদের কপালে দুঃখ নেমে এসেছে। আর এই কারণেই কিন্তু কিম পরিবার এই ভুলটাই সে করবে না। কিম ইউএস এর সাথে যতই যুদ্ধ বাঁধুক না কেন, যতই তাদেরকে স্যাংশন দেওয়া হোক না কেন, তারা তাদের নিউক্লিয়ার সক্রিয় রাখবে।
এবার আসি সাইবার অ্যাটাক নিয়ে। এখানে তো উত্তর কোরিয়া যোজন যোজন দূরে গিয়ে, কারণ কি উত্তর কোরিয়া হতেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্রীয় হ্যাকার দলগুলোর একটা। তাদের সাইবার ইউনিট হচ্ছে লাজার্স গ্রুপ, যেটা 2017 থেকে 2023 সালের মধ্যে $300 কোটি বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। এর মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকে হ্যাক করে 2016 সালে $81 মিলিয়ন কিন্তু নিয়ে গেছে। এছাড়া তারা আরো অনেক বিলিয়ন ডলারের হ্যাক করেছে। এই অর্থগুলোই কিন্তু তারা পারমাণবিক এবং সামরিক যেসব কর্মসূচি রয়েছে তার জন্য ব্যবহার করছে। এই হ্যাকার গ্রুপরা কিন্তু 2014 সালে সনি পিকচার যেটা আছে সেটাকে হ্যাক করেছে। 2017 সালে ওয়ানক্রাই রানসামওয়্যার অ্যাটাক করেছিল, যেটা 150টা দেশের হাসপাতাল, ব্যাংক, ইভেন সরকারি সিস্টেম অচল করে দিয়েছিল। সেটাও কিন্তু এই উত্তর কোরিয়ার হ্যাকাররাই করেছিল। তারা এদিক থেকে খুবই ভালো, কারণ সাইবার যুদ্ধ হলো সমতার অস্ত্র। এখানে কিন্তু বিলিয়ন ডলারের বিমান বাহিনীও লাগতেছে না, এয়ারক্রাফটও লাগতেছে না, সাবমেরিনও লাগতেছে না। লাগে শুধু ইন্টেলিজেন্ট পিপুল, কম্পিউটার আর ইন্টারনেট। এই কয়টা থাকলেই অনেক কিছু করে দেওয়া সম্ভব। আর এই কারণেই কিন্তু উত্তর কোরিয়া ছোটবেলা থেকে এলিট হ্যাকার তৈরি করার জন্য আলাদা স্কুল চালায়। আর এটাই হচ্ছে উত্তর কোরিয়ার সব থেকে কম আলোচিত একটা অস্ত্র। আপনারা যদি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ইকোনমির দিকে তাকান, তাহলে এখানে উত্তর কোরিয়া গোনার ভেতরে পড়ে না। দক্ষিণ কোরিয়া এদিক থেকে যোজন দূরে গিয়ে, কারণ কি দক্ষিণ কোরিয়া হচ্ছে এশিয়ার ভেতরে 4th লার্জেস্ট ইকোনমি আর ওয়ার্ল্ডের ভেতরে 13th লার্জেস্ট ইকোনমি, যাদের টোটাল জিডিপি হচ্ছে $1.7 ট্রিলিয়ন। ক্যান ইউ ইমাজিন দ্যাট নাম্বার? এদের কাছে রয়েছে স্যামসাং, হুন্দাই, এলজি, এসকে হাইনিক্স, এইসব বড় বড় কোম্পানি। এই কোম্পানিগুলোই কিন্তু আক্ষরিক অর্থে এই বিশ্ব অর্থনীতিকে চালায়। পৃথিবীর 20% সেমিকন্ডাক্টর কিন্তু তৈরি হয় এই দক্ষিণ কোরিয়ায়। এবার আসি উত্তর কোরিয়ার জিডিপিতে। বিভিন্ন হিসাবে এখানে 50 থেকে 40 বিলিয়ন ডলারের ভেতর এদের জিডিপি ওঠানামা করে। এই জিডিপি হচ্ছে আমেরিকার একটা মাঝারি ধরনের শহরের টোটাল জিডিপির সমান। আমি কিন্তু টোটাল আমেরিকার কথা বলি নেই, আমেরিকার কোনো একটা সিটির টোটাল জিডিপির সমান হচ্ছে দক্ষিণ কোরিয়ার জিডিপি। একজন দক্ষিণ কোরিয়ান মানুষ প্রতি বছরে গড়ে আয় করে হচ্ছে প্রায় $35,000, যেখানে একজন উত্তর কোরিয়ানের আয় হচ্ছে 500 থেকে 1800 মার্কিন ডলার। আর তার বড় অংশই কিন্তু চলে যায় তাদের রাষ্ট্রের কাছে। উত্তর কোরিয়া কিন্তু টিকে আছে নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে, তাদের অস্ত্র বেচে, সাইবার চুরি করে আর চীনের সাহায্য নিয়ে। চীন যদি তাদেরকে সাপোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে কয়েক মাসের ভেতরে আপনারা দেখবেন যে তাদের অর্থনীতি ভেঙে পড়েছে। এছাড়া চীন কিন্তু তাইওয়ান দখল করার জন্য অনেক হামলা চালায়। সো সেটা নিয়েও কিন্তু আমার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো পর্বে ফেরা যাক। এবার আসি কূটনৈতিক জোট ও সফট পাওয়ার নিয়ে। যদি কোনো যুদ্ধ লাগে তাহলে আপনার পাশে কে দাঁড়াবে, এটা কিন্তু অনেকটা আপনার সেনাবাহিনীর সাইজ কেমন সেটার মতনই গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার কাছে কিন্তু আছে আমেরিকা, জাপান, এছাড়া তারা কিন্তু ন্যাটোর সঙ্গেও জোট বেঁধে আছে। তাদের কাছে আছে কিন্তু টার্মিনাল হাই অ্যাটিটিউড এরিয়া ডিফেন্স, যেটা হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটা উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে 2017 সাল থেকে সেউংজুতে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে যে স্যাটেলাইট ইন্টেলিজেন্স আছে আর পারমাণবিক যে ছাতা সুরক্ষা রয়েছে, এই সব কিছু মিলায়ে এই সফট পাওয়ার তাদের অনেক বেশি। দক্ষিণ কোরিয়া কিন্তু এখন একটা সাংস্কৃতিক পরাশক্তিও, কিন্তু সেটা কিভাবে? আপনারা কিন্তু বিটিএস, স্কুইড গেম, প্যারাসাইট, কোরিয়ান ওয়েভ বা হাল্লিউ এখন কিন্তু সাও পাওলো থেকে ঢাকা বলেন আর লাগোস বলেন সব মানুষের কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে। আর সফট পাওয়ার যে কতটা শক্তিশালী সেটা আধুনিক যুগে এসে কোনোভাবে আপনি ছোট করে দেখতে পারবেন। আর এদিকে উত্তর কোরিয়ার একমাত্র অর্থবহ বন্ধুই হচ্ছে কিন্তু চীন, আর সেই সম্পর্কটাও কিন্তু অনেকটা জটিল। চীন উত্তর কোরিয়াকে বাঁচাই রাখছে, তার কারণ হচ্ছে যদি কোনোভাবে উত্তর কোরিয়া ধসে পড়ে তাহলে কিন্তু মার্কিন সেনাবাহিনী চীনের সীমান্তে এসে পৌঁছাবে। রাশিয়াও 2022 সালের পর থেকে পিয়ংইয়ং এর কাছাকাছি কিন্তু এসেছে। উত্তর কোরিয়ার সফট পাওয়ার প্রায় কিন্তু শূন্যের কাছাকাছি বলা চলে। আপনারা হয়তো এটাও জানেন যে তাদের দেশের সংস্কৃতি বা কোনো নাটক কিন্তু কোনো চ্যানেলেই দেখানো হয় না। সিওলের যে সামরিক পরিকল্পনাকারী আছে তাদের ঘুম কিন্তু হারাম করে দেয় একটা বিষয়, সেটা হচ্ছে উত্তর কোরিয়ার ডিএমজেড, যারা আনুমানিক 6000 থেকে 8000 আর্টিলারি টোটাল সেট করে রেখেছে সিওলের উপরে। এটা কিন্তু তাদের মোটামুটি 13,000 পিস আর্টিলারির প্রায় 60%। মানে বুঝতে পারতেছেন বেশিরভাগ গ্রানাইট কিন্তু পাহাড়ের গভীরে লুকানো আছে।
যদি প্রথম আক্রমণও হয় এগুলোকে ধ্বংস করা সম্ভব না। এর মধ্যে আছে 240 মিলিমিটার থেকে 300 মিলিমিটার পর্যন্ত মাল্টিপল রকেট লঞ্চার, যেগুলো মিনিটের মধ্যেই সিওলে আঘাত করতে পারে। আর এই সিওলে বসবাস করে প্রায় 1 কোটিরও বেশি মানুষ। সামরিক বিশ্লেষকদের ধারণা, যদি প্রচলিত যুদ্ধই শুরু হয় তাহলে প্রথম 24 ঘন্টায় উত্তর কোরিয়া 3 থেকে 5 লাখ আর্টিলারি সেল গ্রেটার সিউল মেট্রোপলিটন এলাকায় ছুটতে পারে। আর এটাকেই কিন্তু বলা হয় ড্যামোক্লিসের তলোয়ার কৌশল। এই হুমকিটা এতটাই ভয়ঙ্কর যে সেটা নিজেই একটা প্রতিরোধক হিসেবে কাজ করে। দক্ষিণ কোরিয়া কিন্তু চাইলেও প্রথমে আঘাত করতে পারবে না, কারণ তাতে তাদের নিজেদের রাজধানী ধ্বংস হয়ে যাবে। আর এটাই হচ্ছে অ্যাসিমেট্রিক যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর রূপ। আর এই কারণে প্রতিটা অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সুবিধা থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া দ্রুত বা পরিষ্কারভাবে এই যুদ্ধে জিততে পারবে না। তাহলে আপনাদের মনে প্রশ্নই আসতে পারে, কে বেশি শক্তিশালী, উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া? আপনি যদি সামরিক প্রযুক্তি, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক জোট আর বৈশ্বিক প্রভাবের হিসাব করেন, তাহলে কিন্তু দক্ষিণ কোরিয়া অনেক অনেক দূরে গিয়ে আছে এবং অনেক বড় ব্যবধানে তারা জিততেছে। কিন্তু এই শক্তির সংজ্ঞা যদি হয় হুমকি দেওয়াই, নিজেদের থামিয়ে রাখার কৌশল আর টিকে থাকার ক্ষমতা, তাহলে উত্তর কোরিয়া এমন একটা সিস্টেম তৈরি করেছে যেটা পরীক্ষা করার সাহসী কেউ দেখাবে না। উত্তর কোরিয়া কিন্তু কোনো ব্যর্থ রাষ্ট্র না, এটা একটা ইচ্ছাকৃতভাবে তৈরি টিকে থাকার মেশিন। এবং সেই মেশিন পৃথিবীর সবচেয়ে ধনী ও শক্তিশালী জোটের বিরুদ্ধে 76 বছর ধরে কিম পরিবারকে ক্ষমতায় রেখেছে। আসল উত্তর হচ্ছে দুই পক্ষের কেউই পরীক্ষা করতে রাজি না, আর এটাই হচ্ছে মূল বিষয়। এই কোরিয়ান উপদ্বীপ এখনও পৃথিবীর সবচেয়ে বেশি সামরিককৃত সীমান্ত, যেখানে 25 লাখ সৈন্য, হাজার হাজার আর্টিলারি, দুই দিক থেকে তাক করা পারমাণবিক অস্ত্র। এবং এই অচল অবস্থা চলতেছে আমার আপনার জন্মের আগে থেকে। এবার আমি আপনাদের কথা শুনতে চাই, পারমাণবিক অস্ত্র থাকলেই কি একটা দেশ সব থেকে বেশি শক্তিশালী, নাকি অর্থনৈতিক শক্তিটাই সবচেয়ে বড় শক্তি? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কি কখনো একসাথে মিলিত হবে? অবশ্যই আপনার মতামত জানাবেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।